আসসালামু আলাইকুম। সকালবেলা থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে গেছে। আজ ছিল শনিবার, মেয়ে যাবে কোচিংয়ে। তো কোচিংয়ে যাওয়ার আগে ওকে তো কিছু নাস্তা করিয়ে দিতে হবে। সেই সাথে ওর বাবাকেও টুকটাক একটুখানি নাস্তা দিয়ে দিব। এই কারণে কিচেনে এসে এই খাবারগুলো রেডি করে নিচ্ছি। এগুলো ছিল চিকেন মিনি রোল। তো সেটা আমি ভেজে নিলাম। একদম ডুবো তেলে ভেজে নিলে আপনাদের ভাইয়াও খাবে না, সুভাও খেতে চায় না। তো এটা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি অল্প তেল দিয়ে। আর এখন 2টা ডিম আমি পোস্ট করে নিচ্ছি। তো কোচিংয়ে যেহেতু যাবে ওদের খাবারটাকে আগে রেডি করে দিচ্ছি। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে ঠিক একদিন পরে নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা রাখছি আমার প্রিয় মানুষগুলো কাছে বা দূরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই যে বাপ বেটি এখন রেডি হয়ে খেয়ে দিয়ে আস্তে আস্তে হেলতে দুলতে চলে যাচ্ছে কোচিংয়ে। এরপরে আমি যে কাজটা করে নিচ্ছি, সকালবেলা কিন্তু আমারও ক্ষুধা লেগে যায়। আমি আমার জন্য এখানে 2টা রুটি সেঁকে নিয়েছি, সেই সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর গতদিনের একটু কুমড়ো শাক ভাজি ছিল, সেটাও আমি এখন আমার নাস্তায় নিয়ে নিব। এই ছিল আমার সকালবেলার খাবার দাবার। আজকের ব্লগটা কিন্তু আমি শেয়ার করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সেগুলোই আজকের ব্লগে থাকছে। আশা রাখছি আপনাদের কাছে এই ব্লগটাও বেশ কিছুটা ভালো লাগবে। নাস্তা করার পরে আমি এখন 1 কাপ লাল চা খেয়ে নিচ্ছি। আর এরপরে আমার শ্বশুর আব্বার জন্য উস্তে ভাজি করার জন্য আমি আবারও কিচেনে চলে এসেছি। এখন উস্তেগুলো আমি কেটে নিচ্ছি। আসলে আগের দিন আপাকে দিয়ে কাটা হয় না, উনি যে টাইমটাতে আসে, তো দেখা যায় যে সেদিনের যে কাজটা থাকে সেটা করিয়ে নিই, যার কারণে অ্যাডভান্স কোনো কাজ করাতে পারছি না। আর এই কারণেই আমি এখন উস্তেগুলো কেটে নিচ্ছি ভাজি করার জন্য। যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, এখনও যারা লাইকটা দেননি, আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছেও অনুরোধ থাকছে এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায় আর প্রতিনিয়তই যদি একদিন পর একদিন দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারেন। উস্তেগুলোকে বরাবরের মতো আমি যে কাজটা করি, লবণ দিয়ে ভালো করে চটকে তিতাটা ফেলে দিই, রসটা ফেলে দিই। এরপরে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিব। এর ভেতরে আব্বা যেহেতু উঠে গেছে, আব্বাকে গোসলের জন্য গরম পানি দিয়ে আসলাম ওয়াশরুমে। আর এখন আমি উস্তেটাকে ভাজি করে নিচ্ছি। একসাথে দিয়েই নেড়েচেড়ে তারপরে আমি নামিয়ে নিব। রান্নাবান্না শেষ হলো। আর এখন পান্তা ভাতের সাথে শ্বশুরকে এই উস্তে ভাজি দিয়ে খেতে দিব। অনেকেই মনে করতে পারেন যে শ্বশুরকে কেন পান্তা ভাত খাওয়াচ্ছি, আসলে এটা আব্বারই রিকোয়ারমেন্টস, ওনারই চাহিদা। উনিই খেতে চান, বলে যে এত বেশি গরম পড়েছে, সেই ক্ষেত্রে আমার ঠান্ডা ভাত খেলে আমার মনে হয় পেটটা ঠান্ডা থাকে আর অনেকগুলো ভাতও খেতে পারি। আর এটা সত্যি কথা যে গরম ভাত দিলে আব্বা অতটা বেশি খেতে পারে না, পান্তা ভাত যতটা উনি পছন্দ করে খান। তা কখনো দেখা যায় যে উস্তে ভাজি দিয়ে খাচ্ছেন, কখনো ডিম ঝুরি ভাজি করে দিচ্ছি, কখনো আবার মরিচ পেঁয়াজ দিয়েও খেয়ে নেন। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আব্বা। আর এখন হচ্ছে যে আব্বাকে আমি ওষুধগুলো দিয়ে দিব। আর আমার ছেলে ওয়াসিফ, ও হচ্ছে যে সুপার পরে বসে কোরআন শরীফ পড়ছে, সূরা ওয়াকিয়াটা পড়ছে। ও তো ঘুম থেকে উঠেছে, তো নামাজ কালাম শেষ করে সে ওয়াকিয়া পড়ে নিচ্ছে। আব্বাকে খাওয়ার ওষুধগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে আমি চোখের ড্রপটাও দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত আমি সংসারের যে কাজগুলো করেছি, বিশেষ করে কিচেনের রান্নাবান্না, বাচ্চাদের নাস্তা দেওয়া, শ্বশুরকে খাবার দেওয়া, তো সবগুলোই কিন্তু রাতে যে আমরা লং গেঞ্জিগুলো পরি সেটা পরেই কিন্তু কাজগুলো করেছি। এখন হচ্ছে যে আমি জামাটা চেঞ্জ করে এসেছি। আসলে এই কথাটা বলতাম না, বলার অর্থটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞাসা করতে পারে বা ভাবতে পারে যে আমরা ব্লগাররা নাকি 1 থেকে 2 দিন 3 দিনের ব্লগগুলো একসাথে করে তারপর আপনাদের মাঝে শেয়ার করি। আসলে তা না, এটা কিন্তু একই দিনের ঘটনা। আমি জাস্ট আবার জামাটাকে চেঞ্জ করে এসেছি, কারণ ওভাবে তো আর ক্যামেরার সামনে আসলে আসা যায়, অনেকেই আসে, কিন্তু আমার আসতে ইচ্ছা হলো না, যার কারণে আমি চেঞ্জ করে নিয়েছি।
এই তো এখন হচ্ছে যে আব্বাকে চোখে ড্রপ দিয়ে দিচ্ছি। ৩টা ড্রপ ওনাকে একটু পরপর দিতে হয়। আর এর ভিতরেই কিন্তু আমি আমার সংসারে যে টুকটাক গোছগাছের বিষয়গুলো থাকে, গুছিয়ে নেওয়ার কাজগুলো থাকে, খাওয়ার পরে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আসলে ব্যাপারটা এমন হয়েছে আমাদের বাসায়, বিশেষ করে আমার বাসায়, যে ঘর গোছানোর আগে সবাইকে আগে নাস্তা খাবার দিয়ে নিতে হয়, সবার খাবারের চিন্তা করতে হয়। তো সেটাই করে নিচ্ছি। আসলে ছোট বাচ্চা-কাচ্চা থাকলে যা হয় বা বয়স্ক মুরব্বি লোক বাসার ভিতরে থাকলে যা হয়, দুজনই তো সমান। ছোট বাচ্চা আর বয়স্ক লোক প্রায় বলতে গেলে একই রকমের নেচারের হয়ে থাকে। এ কারণেই ঘর গোছানোর আগে সবার আগে খাওয়ার চিন্তা করে নিতে হয়, সবার নাস্তার ব্যবস্থা করতে হয়। আর এখন আমি এক এক করে ঘরটাকে গুছিয়ে নিব। যেভাবে প্রতিদিন গোছাই সেভাবে করে গুছিয়ে নিচ্ছি। ড্রয়িং রুমের সোফা ঝেড়ে ওখানে সোফার পরে যা যা ছিল সেগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে এসে আমাদের বেডরুমটা, অর্থাৎ যেখানে এখন আব্বা থাকছে, যেভাবে থাকছে সেটাও গুছিয়ে রেখে আসলাম। এখন চলে আসলাম বাবুদের রুমে, আমরা যেখানে ৪ জন মিলে সবাই একসাথে থাকছি। তো নিচে যেহেতু একটা বিছানা করা থাকে আপনাদের ভাইয়ার জন্য, তো সব কিছু এখন এক এক করে কাঁথা কম্বল যা যা আছে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। এই তো একটু একটু করে সকালবেলার খাবার দাবারের পরে আমি পুরো বাসাটাকে এভাবে করে গুছিয়ে নেই। আর আজ যেহেতু শনিবার ছিল, সুভা কোচিং থেকে আসতে আসতে প্রায় 10:30টার মতো বাজবে। তো এই 10:30টার আগ পর্যন্ত আমার মোটামুটি করে সংসারের সব কাজ গোছানো হয়ে যাবে, শুধুমাত্র রান্না বাদে। আর এই যে ওয়াসিফ কিন্তু খাবার নিয়ে বিছানার পরে চলে এসেছে, এটা একদমই পছন্দ না, অ্যালাউ করি না, কিন্তু কিছু করারও নাই। মাঝে মধ্যে এত বাধ্য হয়ে যাই আমরা বাচ্চাদেরকে এই পারমিশনগুলো দিতে। বিছানার উপরে খেতে কিন্তু আপনাদের ভাইয়াও পারমিশন দেয় না, আমিও দিই না। তাছাড়া এটা ইসলামেও নিষেধ আছে, এভাবে খাওয়া ঠিক না। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পেরে উঠি না বাচ্চাদের সাথে। তো যাই হোক, এই যে বিছানা সব গুছিয়ে নিয়েছি। এক্সট্রা যে তোশকটা থাকে সেটা খাটের নিচে ঢুকিয়ে দিয়ে রাক্সটাকে নিচে বিছিয়ে দিলাম। আর এখন কাঁথা কম্বল যেগুলো ভাঁজ করে নিয়েছি সেগুলো আমি ওয়ার্ড্রোবের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আর অসিফকে এখন নামিয়ে দিয়েছি, বললাম যে তোমার তো খাওয়া শেষ, নেমে যাও। এখন হচ্ছে যে আম্মু বিছানাটা ঝেড়ে এটা সুন্দর করে গুছিয়ে নিব। তো সেটাই এখন করে নিলাম। এখন আমি বিছানাটাকে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি ২ দিন আগে স্কুলে গিয়েছিলাম একটা ড্রেস পরে, সেই ড্রেসটাকে এখনও ওঠানো হয়নি। ব্যস্ততার কারণেই আসলে উঠাতে পারছি না। দেখা যাচ্ছে যে একটার পরে একটা কাজ কিন্তু সামনে চলে আসে, আর যেটা যখন চলে আসে বুঝি যে যেটা আগে করে নিতে হবে সেটা আগে করি, পরে দেখা যাচ্ছে যে একটা কাজ পড়েই থাকে এরকম। আর তাছাড়া তো সবসময় করার ভেতরেই থাকছি। তো যাই হোক, এখন হচ্ছে যে আমার এই ড্রেসটাকে গুছিয়ে নিচ্ছি। কাপড় ভাঁজ করতে করতে আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভাইয়া কিন্তু আমার বেশ বড় একটা দায়িত্ব পালন করছে। আমার শ্বশুরাব্বা তো আমার বাসায় প্রায় ১ মাসের মতো হলো উনি আসছে। তো ১৫ দিন আমাকে যখন এরকম টানা কষ্ট করতে দেখেছে যে আমি বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, কোচিংয়ে নিয়ে যাচ্ছি, সংসার সামলাচ্ছি, এরপরে কিন্তু সে নিজে থেকেই কিন্তু বাকি ১৫ দিন সে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আবার এই যে কোচিংয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই বড় দায়িত্বটা কিন্তু সে পালন করছে। আর আমি যেহেতু বাইরে যাই কোচিং বা স্কুলে গেলে কিন্তু আমি আমার সংসারের যে বাজারঘাটগুলো লাগে সেগুলোও কিন্তু আমি টুকটাক করে নিই, শুধুমাত্র মাছ মাংসের ছাড়া। তো সেটাও সে এখন করে নিচ্ছে। মানে বলতে গেলে আপনাদের ভাইয়া এখন ঘরে বাইরে অনেক বড় দায়িত্ব পালন করছে। বাইরের কাজটা মানে আব্বা আসাতে সে একটু কমিয়ে দিয়েছে, যতখানি সে ফোনে ফোনে কাজ করা যায় সেটা সে ফোনে চালিয়ে যাচ্ছে, বাকিটা সে আব্বাকেই সময় দিচ্ছে। মানে ওনার লুক আফটার করা, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া আসা, এই কাজগুলো কিন্তু সে করছে। তো হাজব্যান্ড কিন্তু বেশ বড় একটা দায়িত্বই পালন করছে। আর এই যে কিচেনে চলে আসলাম আমি ড্রেসটাকে ভাঁজ করে নিয়ে, তো এগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এদিক থেকে গ্লাস মগগুলোও কিন্তু আমি মেঝে ধুয়ে গ্লাস স্ট্যান্ডে রেখে দিলাম। এখন হচ্ছে যে সিঙ্কটাকে আমি ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিব। তো আমার যেহেতু এখন আর বাইরে যাওয়া হচ্ছে না কিছুদিনের জন্য,
তো আপনাদের ভাইয়া যেহেতু বাইরে যায় এই কারণে ওকেই বাজারঘাটগুলো করে আনতে বলি। আর তাছাড়া টাইমটা সেভও হয়ে যায়। তো বাইরের সাইডটা যেহেতু সে ম্যানেজ করছে তাহলে ঘরের সাইডটা কিন্তু আমি অনায়াসে খুব সহজেই ম্যানেজ করে নিতে পারছি। কারণ এখন আব্বাকে দেখাশোনা করা, আব্বার ওষুধপত্রগুলো এগিয়ে দেওয়া, খুলে দেওয়া, গরম পানিটা দেওয়া, গোসলের জন্য চা দেওয়া, এই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু এখন ঘরে বাইরে দুজনেই কিন্তু ম্যানেজ করে নিতে পারছি। আর বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটা দেখা যাচ্ছে ওটা তো বাসায় আমিই করি, সন্ধ্যার পরে আমিই দেখাশোনা করি। তো গতদিন যে আইসক্রিম খাওয়ার জন্য বাটিগুলো বের করেছিলাম সেটা আবার শোকেসে উঠিয়ে রাখলাম। অলরেডি বাসায় এর ভিতরে কিন্তু আপনাদের ভাই আর সুভা এসে গেছে, 10:30টাও বেজে গেছে ঘড়িতে। তো সুভা আসার সময় চিকেনের স্টিক নিয়ে এসেছে, সেটা এখন দুই ভাই বোন মিলে খাবে। আর এদিক থেকে আপনাদের ভাইয়ের সাথে আমি লাগিয়ে দিয়েছি ঝগড়া, সে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। কখনো আমার বাসায় পাঙ্গাস মাছ খাওয়া হয় না, তো আপনারা আবার কিছু মনে করবেন না আসলে। তো খাওয়া হয় না যেহেতু সেহেতু কেনাও হয় না। তো সে নদীর পাঙ্গাস মাছ পেয়েছে বিধায় এই পাঙ্গাস মাছগুলো এনেছে। এটা নিয়ে বেশ কিছুক্ষণ ঝগড়াঝাটি করেছি, কেন আনলা, এটা কি লাউয়ের সাথে খাওয়া যায় ইত্যাদি নানান ধরনের ঝগড়া করেছি। কিন্তু বিশ্বাস করেন মাছগুলো কিন্তু অলরেডি আমাদের খাওয়াও শেষ। আর এই মাছটা এত সুন্দর রান্না করেছিলাম আমি, কোনো গন্ধ বের হয়নি। তো যাই হোক, এখানে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল, সাম্মাম নিয়ে এসেছিল পেঁয়াজ, হলুদ, ঝিঙা, লাউ নিয়ে এসেছিল। তো আমি আবার এদিক থেকে কি করলাম, যেহেতু পাঙ্গাস মাছটা রান্না করা যাবে না সেটাকে আমি ধুয়ে ডিপ ফ্রিজে উঠিয়ে নিলাম। আর দুপুরবেলা লাউ যেহেতু এনেছে যার কারণে আবারও চিংড়ি মাছ বের করে চিংড়ি মাছটা ভিজিয়ে নিলাম। এখন হচ্ছে যে লাউটাকে আমি ছিলে কেটে নিব। তো একজন আপুর নাম সম্ভবত ঋতু আপু, উনি কমেন্ট করেছিলেন গত একটা ব্লগে। যেদিনই আমার এই লাউটা কেটে আমি রান্না করব সেদিনই আপুর কমেন্টটা পেয়েছিলাম যে আপনারা শুধু লাউ খান। তো আমি এই কাজটা করতে করতে এত বেশি হাসছিলাম, যদিও বা আমার ব্লগটা আপুর কমেন্ট পাওয়ার 7-8 দিন পরে আসছে বা 8-10 দিন পরে আসছে, তারপরেও কিন্তু আমি এত অবাক হয়েছি যে আপুও কমেন্ট করেছে আর আমার বাসায় আবারও আজকে লাউ এনেছে। তো আপু লাউটা আসলে বেশি খাওয়া হয় আপনাদের ভাইয়ার পছন্দ, তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, ওনার খাবারের পছন্দের তালিকায় লাউ ছিল, এই কারণে সে অনেক বেশি পছন্দ করে। আর লাউ তরকারিটা বেশ ঠান্ডা, আমি অত বেশি পছন্দ করি না, তারপরেও আমি খেতে হয়, খাই, বাধ্য হয়ে খাই, রান্না করি, এই তো। তো যাই হোক, এখন হচ্ছে লাউটাকে আমি কেটে নিচ্ছি, ধুয়েই কেটে নিচ্ছি। আর ওপাশ থেকে আমার জামাই এসে ভাত খেলো, খাওয়ার পরে বললাম যে থালা বাসনগুলো এখানে রেখে যাও, আমি পরে ধুয়ে দিব, না সেই ধুচ্ছে। তো সে ওপাশ থেকে ধোয়াধুয়ি করছে আর এপাশ থেকে আমি লাউ কেটে অলরেডি কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছে, আপনাদের সাথে আর অত বেশি শেয়ার করলাম না। আর এখন হচ্ছে যে হামান দিছে আমি যে কাজটা করছি, জিরা আর হচ্ছে পেঁয়াজ ফোড়নটা উঠিয়ে নিয়ে এখন আমি যতটুকু পেরেছি এটাকে বেটে নিলাম। আসলে পাটা পুতা ছাড়া তো এই মশলাটা ফিনিশ হয় না, তারপর একদম সাবা সাবা রয়ে গেছে। তো সেই অবস্থা থেকেই কিন্তু আমি মশলাটা তরকারিতে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি রান্না করছি, তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা নিশ্চয়ই চেহারাটা দেখেও বুঝতে পারছেন যে সবুজ ছিল আর লাউটা জ্বালিয়ে ছিল, মানে নরম হয়ে সিদ্ধও হয়ে গিয়েছিল বেশ তাড়াতাড়ি। তো লাউটা খেতে খুবই মজার ছিল। আর মোহাম্মদপুর টাউন হলে কিন্তু একদম টাটকা বাজারটাই পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের এই ধানমন্ডি এরিয়াতে টাটকা পাওয়া গেলেও দেখা যাচ্ছে যে 2-3 দিন তাদের দোকানে এসে পরে শুটকো হয়ে থাকে, সেটা কিন্তু বাসা পর্যন্ত আসার পরে আরও বেশি খারাপ অবস্থা হয়ে যায়। লাউয়ের কথা বললাম। আর এখন হচ্ছে যে লাউয়ের যে খোসাটা থাকে, আজকের লাউটা যেহেতু অনেক জালি ছিল তো যার কারণে খোসাটা আর হচ্ছে একটা আলু দিয়ে কুচি করে কেটে সেটাকেও আমি ভাজি করে নামিয়ে নিলাম। এই তো রান্নাবান্নাও প্রায় আমি শেষ করে নিচ্ছি। আর ঝিঙা ভাজি করব, তো ঝিঙা ভাজি করতে করতেও কিন্তু আমি সংসারের এদিক থেকে বেশ কিছুটা কাজ করে নিব। অলরেডি আমি ফ্রাই প্যানে ঝিঙা ভাজি তুলে দিয়েছি। তো হলুদের কৌটায় হলুদ ছিল না, সকালবেলা বাজারের সাথে কিন্তু হলুদও এনেছিল, তো সেই হলুদটাকে এখন আমি জারে ঢেলে নিলাম। জারটাকে এখন আমি মুছে তারপর আবার জায়গা মতো রেখে দিব। ওদিক থেকে কিন্তু আমার কাজের আপা আমাকে কেটে বেছে গুছিয়ে দিয়ে সে এখন ঘরটাকে মুছে নিচ্ছে। যাই হোক, আপনারা অল্প পরিমাণে দেখতেও পেয়েছেন। তো হলুদের কৌটাটাকে আমি জায়গা মতো রেখে এখন হচ্ছে যে আমার ওয়াশরুমে হ্যান্ড ওয়াশ ছিল না, সেটা আবার হ্যান্ড ওয়াশটা রেখে আসলাম। আর এই যে ঝিঙা ভাজিটাও কিন্তু হয়ে আসার পথে, এখন নেড়েচেড়ে জাস্ট ঝিঙা ভাজিটাকে আমি নামিয়ে নিব।
এখন সরাসরি আপনাদেরকে কিচেন থেকে খাবারের টেবিলে নিয়ে আসলাম। এই ছিল আমার লাউ চিংড়ির ফাইনাল লুকটা। খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, লাউটা গলে গিয়েছিল দেখতেই পাচ্ছেন। আর এই যে লাউয়ের খোসার আলু ভাজির ভিতরে একটা চামচ দিয়ে দিলাম, ঝিঙা ভাজিটাও বেশ মিষ্টি হয়েছিল, এটার ভিতরেও একটা চামচ দিয়ে দিলাম। তো যেহেতু শনিবার ছুটির দিন ছিল, সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়েছিলাম। আর এরপরে সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া স্টার কাবাব থেকে একটা ফালুদা অর্ডার করেছিল 5 জনের জন্যই আমাদের। তো গত কয়েকদিন আগে সে একটা মিটিংয়ে ফালুদা খেয়েছিল, ট্রাই করেছিল, তার কাছে অনেক বেশি ভালো লেগেছিল বিদায় সে আজ আমাদের সবার জন্যই সন্ধ্যার নাস্তা এটা অর্ডার করলো। এখন এটা খাবো না, এটা বেশ কিছুক্ষণ সময় ডিপ ফ্রিজে রেখে দিব, এরপর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপরে আমরা সন্ধ্যার নাস্তা এটা সবাই মিলে খেয়ে নিব। তো এই ছিল আমার আজকের ব্লগ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। প্রিয় আপুরা, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।